আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ছাত্র জনতার বিক্ষোভ চলছে। তারা কিছুক্ষণ পর পর আওয়ামী লীগ নিষিদ্ধের স্লোগান দিচ্ছে। আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট ঘোষণার দাবিতে গেল রাতে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এখানে জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় তারা। পরে সেখানে তাদের সঙ্গে যোগ দিয়েছেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়াও বিভিন্ন দলের নেতাকর্মীরা। হয় আপনাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, অথবা প্রধান উপদেষ্টাকে এখানে এসে জানাতে হবে যে আসলে তাদের পরিকল্পনাটা কি। আমরা চাই বাংলাদেশে যে সন্ত্রাস বিরোধী আইন আছে, সে আইনে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। দলগতভাবে বিচারের যে ধারা সেটা যেন যুক্ত করে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসা হয়। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, এখন কি অবস্থা দেখছেন, আর এই বিক্ষোভ ও অবস্থান থেকে তারা কি আরো কোনো কর্মসূচি দিতে পারে কিনা জানাবেন। মিতু, এখনো কিন্তু তারা অবস্থান করে আছেন। তারা যে কথাটি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসবে বা প্রধান উপদেষ্টা এখানে এসে তাদের কিছু সুনির্দিষ্ট পরিকল্পনার কথা না জানাবেন, ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এখানে তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানো হচ্ছে এবং স্লোগানে স্লোগানে তারা পুরো জায়গাটি মাতিয়ে রেখেছেন। এছাড়াও কিন্তু ভোর রাতে হাসনাত আবদুল্লাহ একটি ঘোষণা দিয়েছেন, প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে, অর্থাৎ যে ফোয়ারার মোড়টি রয়েছে ইন্টারকন্টিনেন্টালের পাশে, সেখানে একটি মঞ্চ তৈরি করা হচ্ছে। সেই মঞ্চে কিন্তু সবাইকে জড়ো হতে বলেছেন জুম্মার নামাজের পরে, এবং সেখান থেকে হয়তো বা নতুন কোনো ঘোষণা আসতে পারে। তাদের যে আন্দোলনটি চলছে সেটির ঘোষণা আসতে পারে, এমনটি আমরা প্রত্যাশা করছি এবং ধারণা করছি যে এমনটি হতে পারে। মূলত কিন্তু যখন গতকালকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন দেশ ছেড়ে চলে যান, তারপরেই কিন্তু মূলত এই আন্দোলনগুলো জাগ্রত হয়। সন্ধ্যায় হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে এখানে সবাইকে জড়ো হতে বলেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। এরপর থেকে কিন্তু এনসিপি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত যারা ছিলেন তারা এখানে আসেন এবং তারা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অবস্থান নিচ্ছেন এবং তারা জানিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে জুলাইয়ে, সেই জুলাইয়ের জন্য তাদেরকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করে তাদের নিষিদ্ধ করতে হবে, তাদের রাজনীতি বন্ধ করতে হবে। আরেকটি বিষয়, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা, তিনি কিন্তু ফেসবুক পোস্টে একটি বিষয় উল্লেখ করেছেন যে আওয়ামী লীগের যে সহযোগী সংগঠন রয়েছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাদেরকে নিষিদ্ধের বিষয়টি তারা মোটামুটিভাবে ঠিক করেছেন, শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা বাকি, এমনকি তার ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেছেন। সব মিলিয়ে বলা চলে যে এখানে ছাত্রদের অবস্থান কর্মসূচি চলছেন। তারা চাচ্ছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীদেরকে এখনো মামলার জন্য আটক করা হয়নি, গ্রেফতার করা হয়নি, যাদের নামে মামলা রয়েছে তাদেরকে কিন্তু গ্রেফতারের দাবিও তারা জানিয়েছেন, যে কিভাবে তারা আসলে দেশে অবস্থান করছেন এবং পাশাপাশি অনেকে দেশ থেকে পালিয়ে বিদেশে চলে যাচ্ছেন, যার কারণে কিন্তু মূলত তারা বলছেন যে আসলে কিভাবে তারা দেশের বাইরে চলে যাচ্ছে সেই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। তারা যেন কেউ দেশের বাইরে আর চলে যেতে না পারে। যারা দেশের মধ্যে রয়েছে তাদের সবাইকে গ্রেফতার করতে হবে, এই মূলত দাবি ছিল। পরবর্তী সংবাদে হয়তো বা তাদের নতুন কোনো কর্মসূচি বা নতুন কোনো ঘোষণা আসলে সেটি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। মিতু। সাকিব, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর 6টার দিকে শহরের দেওভোগ এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গেল রাত 12:30টা থেকে পুলিশ ঘিরে রাখে বাড়িটি। স্থানীয়রা জানায়, গত 5 আগস্টের পর এই প্রথম বিপুল সংখ্যক পুলিশের একটি বহর সেলিনা হায়াত আইভীর বাড়িতে আসে। পুলিশের বহরে করে নেয়ার সময় আইভীকে তার সমর্থকরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ডিম, ইট পাটকেল নিক্ষেপ ও হাত বোমা বিস্ফোরণ করে। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
মাস পেরিয়ে গেলেও চারুকলায় ফ্যাসিস্ট মুখাকৃতিতে আগুন দেয়া সেই যুবককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অথচ আনন্দ শোভাযাত্রার আগেই এই অপরাধীকে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিলেন ডিএমপি কমিশনার। পুলিশ বলছে আসামিকে দ্রুত আইনের আওতায় আনা হবে। মানবাধিকার কর্মী নূর খানম মনে করেন, সিসি ফুটেজ ও পরিচয় থাকার পরও আসামি ধরতে না পারা পুলিশের দুর্বলতাকেই প্রমাণ করে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। এবার বাংলা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য ফ্যাসিবাদের মুখাকৃতি তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। 12 এপ্রিল ভোরে তাতে আগুন দেয় এক দুর্বৃত্ত। এই ঘটনায় তোলপাড় শুরু হয় দেশ জুড়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায় শনিবার ভোর 4:44 চারুকলার দেয়াল টপকে এক যুবক ভেতরে ঢোকেন। ফ্যাসিস্টের প্রতিকৃতিতে তরল দাহ্য পদার্থ ঢালেন, এরপর আগুন দিয়ে ওই পথেই বেরিয়ে ছবির হাটের দিকে চলে যান। আনন্দ শোভাযাত্রার আগেই আসামিকে গ্রেফতার করা হবে, ডিএমপি কমিশনারের এমন ঘোষণা বাস্তবায়িত হয়নি। খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে, এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব। তারপরও পুলিশ বলছে মামলাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আমরা বিষয়টা যেহেতু জনগুরুত্বপূর্ণ এবং খুব সেন্সিটিভ ইস্যু, আমরা এটা পিছনে আছি। তদন্তের স্বার্থে অনেক কিছু বলা যাচ্ছে না এখনই, তবে বিষয়গুলো আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি এবং আমরা আশাবাদী যে দোষী ব্যক্তিকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে আমরা সক্ষম হব। মানবাধিকার কর্মী নূর খান বলেন, অতি দ্রুত এই দুর্বৃত্তকে আইনের আওতায় আনতে হবে। পুলিশের তরফ থেকে বলা হলো, তার পরিচয় বলা হলো, তাকে আটকেরও কোনো সংবাদ পাচ্ছি না। এর মধ্য দিয়ে আমাদের এক ধরনের দুর্বলতাই প্রকাশ পাচ্ছে। এই আসামি যদি ঘটনার পর বড় ধরনের কোনো শেল্টার পেয়ে থাকে রাজনৈতিক দলের বা দেশ ত্যাগ করে থাকে, তাহলে তো তাকে খুঁজে পেতে একটা সময় লাগবে আমাদের। সিসিটিভির ফুটেজ বের হওয়ার পর অভিযুক্ত ব্যক্তির পরিচয় মিলেছে। তার নাম রবিউল ইসলাম রাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এই কর্মী থাকতেন সূর্য সেন হলে। দীপন দেওয়ান, আর টিভি, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ নিতে না পারলে আইনি পথে হাঁটার কথা বলছেন নবনির্বাচিত মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, এ পথে অন্তরায় অন্তর্বর্তী সরকার। আরটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, শপথ নেওয়ার পর আইনি কাঠামোর মধ্য থেকে 5 বছরই মেয়রের দায়িত্ব পালন করতে চান। খান আলামিনের রিপোর্টে দেখুন বাকিটা। গত 27 এপ্রিল বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের পর 1 মাসের মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠান করতে হয় স্থানীয় সরকার বিভাগকে। তার শপথ গ্রহণ নিয়ে এখনও সরকারের কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। সরকার কালক্ষেপণ করছে এমন অভিযোগ করে সময় পেরিয়ে গেলে আইনি পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন ইশরাক হোসেন। তারা শপথ গ্রহণের কাজটি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, তাহলে আমি মনে করি যে সবচেয়ে ভালো হয়, এবং আমি আশা রাখি যে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। যদি তারা সময়কালের মধ্যে না করে, তাহলে আমরা আদালতের মাধ্যমে আইনের শরণাপন্ন হব। আদালত যা নির্দেশনা দিবে সেটি আমি মানব আর কি। শপথ গ্রহণ করলে মেয়র পদে ইশরাক হোসেনের মেয়াদ কতদিন হবে এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। 2020 সালে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত কাউন্সিলের 5 বছর মেয়াদ সম্পন্ন হচ্ছে আগামী 15 মে। তাহলে কি মেয়াদও সেই পর্যন্ত? অবশ্য ইশরাক হোসেন বললেন, আইনি কাঠামোর মধ্যে থেকে 5 বছরের জন্যই দায়িত্ব নিতে চান। নির্বাচিত হলে একজন মেয়র কতদিনের জন্য নির্বাচিত হয়? 5 বছরের জন্যই তো নির্বাচিত হয়। আমি বঞ্চিত হয়েছি পুরো 5 বছর। অতএব এখানে তো খুব স্পষ্টভাবে জিনিসটা লজিক্যালি যদি আসতে হয়, এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। আমার মেয়াদকাল হবে আমার শপথের পরবর্তী থেকে আমার মেয়াদকাল শুরু হবে আর কি। ইশরাক হোসেন দায়িত্ব নিলে 2020 সালের ভোট কারচুপির সিটি নির্বাচনকে বৈধতা দেয়া হবে এমন সমালোচনাও আছে রাজনৈতিক অঙ্গনে। তবে তিনি বললেন, এমন বক্তব্য যারা দিচ্ছেন তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আমার যে নির্বাচনটি ছিল সেটিকে আমি চ্যালেঞ্জ করে আজকে এসে আমি রায় পেয়েছি। এটা যদি এখন আপনি বলেন যে সকল নির্বাচন বৈধ হয়ে গেল, এটা তো মানে কোনোভাবেই যুক্তিসঙ্গত হতে পারে না। আমার নির্বাচনটা কি আর 10টা নির্বাচনের মতো এক হয়েছিল নাকি? এটা যারা উঠাচ্ছে আসলে আপনারা
দেখেন যে তাদের কোনো স্বার্থ রয়েছে কিনা। যে আমি যদি মেয়রের পদে আসীন হই তাহলে তাদের কোনো ব্যক্তি স্বার্থে আঘাত লাগতে পারে, তাদের কোনো অন্য ভিন্ন রাজনৈতিক স্বার্থ থাকতে পারে। এইখানে এই যে আলোচনাগুলো ওঠানো সম্পূর্ণ অবান্তর বলে আমি মনে করি। দীর্ঘ আইনি লড়াই শেষে এবছরের 27 মার্চ ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে আদালত। খান আলামিন, RTV, ঢাকা। জন্মগতভাবে দৃষ্টি প্রতিবন্ধী হয়েও অদম্য ইচ্ছে শক্তি আর লড়াকু মনোবলের জোরে রাজশাহীর দুই ভাই বোন পড়াশোনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ছোটবেলা থেকে দুর্দান্ত মেধাবী হওয়ায় সন্তানদের পড়াশোনা করান রিকশা চালক বাবা। আজ তাদের গল্প শুধু এলাকাবাসীকেই নয়, অনুপ্রেরণা যোগাচ্ছে হাজারো প্রতিবন্ধীর। সৈয়দা মনিরা ইসলামের রিপোর্ট সহায়তা করেছেন রাজশাহী প্রতিনিধি মোস্তাফিজ রকি। রিকশাচালক বাবা আর গৃহিণী মায়ের অভাবের সংসারে কোল আলো করে আসে দুই সন্তান। তবে সেই আলো দেখার জন্য দুজনার কাউকেই দৃষ্টিশক্তি দেননি সৃষ্টিকর্তা। আসলে সৃষ্টিকর্তার ওপর অভিযোগের সুর তুলতে নয়, পৃথিবীতে তারা এসেছেন লড়াই করতে। বলছি রাজশাহীর বিনোদপুরের খোঁজাপুর এলাকার বাসিন্দা দুলারি খাতুন ও সাদ্দাম আলীর কথা। দৃষ্টিহীন জীবনের নানা প্রতিবন্ধকতা পেরিয়ে আজ এই দুই ভাই বোন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দুলারি খাতুন পড়াশোনা করছেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে, আর সাদ্দাম আলী পড়ছেন সরকার ও রাজনৈতিক বিভাগে। অমসৃণ এই পথ চলায় নিজেদের ইচ্ছাশক্তি, মনোবল আর বাবা মায়ের উৎসাহেই এই সাফল্য, বলছেন এই দুই জীবন যোদ্ধা। আমার মনে পড়ে যে আমি কোনোদিনও সকালে খাবার খাই নাই, কারণ ফিনান্সিয়াল অবস্থা ততটাও ভালো ছিল না যে আসলে কলেজে থেকে খেয়ে ওইভাবে জীবনযাপন করতে। তারপরেও পড়াশোনাটা আসলে করতে হবে, এজন্য করেছি, কারণ ছোটবেলায় অনেক কথা শুনেছি মানুষের মুখে। তো এরপরে সুযোগটা পেয়েছি, এখন খেয়ে না খেলে তো মানুষ মরে যায় না। তো এই চিন্তাটাই মনের মধ্যে ছিল যে আমি একবেলা খেয়ে তো বেঁচে থাকতে পারছি, তো একবেলা খেয়ে আমি পড়াশোনাটা কন্টিনিউ করি, যদি ভবিষ্যতে ভালো কিছু হয়। আমরা আসলে পড়াশোনা শেষ করে এটাও আমরা আশা রাখতে পারি না যে আমরা ভালো একটা কর্মসংস্থান পাবো। তবে আমার খুবই ইচ্ছা, আর শিক্ষকতা যেহেতু মহান পেশা, তো আমারও খুব ইচ্ছা শিক্ষক হওয়ার। অনেক ফ্রেন্ড আমাকে বলতো যে তোর দ্বারা পড়াশোনা হবে না বা এটা কোনোভাবেই সম্ভব না। তো আমি চিন্তা করতাম যে আই ওয়ান্ট টু লার্ন, আই ওয়ান্ট টু রিড, বাট হাউ ইজ পসিবল। তো পরবর্তীতে যখন আমি আমাদের রাজশাহী পিএসটি সেন্টারে গেলাম, তখন বুঝলাম যে আমার ভিজুয়াল ইম্পেয়ার্ড, আমার ডিসেবল পার্সন, যে আমার একটা প্রতিবন্ধকতা আছে। আমাদের যে পড়ালেখা এটা অত্যন্ত ব্যয়বহুল, যেহেতু আমাদের বই নাই, সেক্ষেত্রে আমাকে অনেক রেকর্ডিং শুনে এবং টিচারদের ক্লাস রেকর্ডিং করে ওইটা আবার ব্রেলে নোট করে পড়তে হয়েছে। আপনারা এক পেজে যেটা লিখবেন ওইটা আমাকে 4 পেজে লিখতে হবে। একসময় সন্তানদের অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় রাতে ঘুম হতো না মা বাবার। আজ সেই সন্তানদের জন্যই গর্বিত তারা। এক কাঠা জমির ওপর কোনো রকম বেঁচে থাকা পরিবারটির ঘরে যেন নেমে এসেছে খুশির বন্যা। মানুষ এটা ওটা বলতো, যে বসতে ওরাও বলতো যে তুমি স্কুলে আসো না, আমি চলে আসতাম। আবার আস্তে আস্তে এত দূর নিয়ে গেলাম কষ্ট করে, মানুষের কাছে ধার দেনা করে, এই সেই করে। যাক, আল্লাহ ধরেন, আল্লাহর দয়া, মানুষের দয়া, এভাবেই সবকিছুই ধরেন এত দূর নিয়ে এসেছি। ছেলে মেয়ে পড়াশোনা করছে, আমাদের একটা আনন্দ না, দেশের ছেলে, আর ভালো লাগবে, আমার নাম হবে। দুলারি ও সাদ্দামের হার না মানা ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে সব বাধা। তাই তাদের এই সাফল্যে খুশি এলাকাবাসীও। ওরা হচ্ছে আমাদের গর্ব, ওরা হেভি কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। অর্থবান ব্যক্তি যদি এদেরকে সাহায্য করে, এদের পক্ষে সম্ভব হবে আরো কোনো কিছু এগিয়ে যাওয়ার জন্য। সমাজের বিত্তবান মানুষ ও সরকারের সহযোগিতা পেলে দুলারি ও সাদ্দামের মতো প্রতিবন্ধী মানুষদের সংগ্রামটা হয়তো আরও একটু সহজ হবে। অসময়ে ঝরে পড়বে না সম্ভাবনাময়, মূল্যবান এমন অনেক জীবন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সৈয়দা মনিরা ইসলাম, RTV। এবার ভারত পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গ। ভারত শাসিত কাশ্মীরের উধমপুর ও পাঞ্জাবের পাঠানকোটের 3টি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা হয়েছে। এই হামলা পাকিস্তান করেছে বলে ভারত অভিযোগ করলেও তা নাকচ করে দিয়েছে ইসলামাবাদ। পাক সেনা প্রধান দিল্লিকে সিনেমা ছেড়ে বাস্তবে আসার আহ্বান জানিয়ে বলেছেন, তার দেশে যখন সামরিক পদক্ষেপ নেবে তা বিশ্ববাসী জানতে পারবে। এদিকে বিরোধপূর্ণ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ব্যাপক গোলাবর্ষণ হয়েছে।
যুদ্ধ পরিস্থিতিতে ভারত জুড়ে 24টি বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। বৃহস্পতিবারও পাকিস্তান ও ভারতের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। একে অপরের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ এনেছে ইসলামাবাদ ও নয়াদিল্লি। ভারতের পক্ষ থেকে বলা হয়, কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের 3টি সামরিক স্থাপনায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালিয়েছে। এই হামলার পরপরই সীমান্তবর্তী আরএসপুরা, আর্নিয়া, সাম্বা ও হিরাননগরের মতো এলাকায় গোলা বর্ষণ চালিয়েছে পাকিস্তান। পাশাপাশি কাশ্মীরের শীতকালীন রাজধানী জম্মুতে বিমান হামলার অভিযোগ তুলেছে ভারত। ভারত শাসিত কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তীব্র বিস্ফোরণের খবর আসার পর ভারতে কোনো হামলা চালানোর কথা উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি জানান, পাকিস্তান যদি আক্রমণ করার সিদ্ধান্ত নেয় তাহলে সারা পৃথিবী সেটা জানবে, আর পাকিস্তান সত্যি কোনো হামলা চালালে তারা সেটা অস্বীকার করবে না বলেও দাবি তার। এদিকে রাজস্থানের জেসেলমার এলাকায় 2টি যুদ্ধবিমান ধ্বংস ও পাকিস্তানের এক পাইলটকে আটকের দাবি করেছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম। তবে নিজেদের পাইলট আটকের দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, যদি ভারতের কাছে তাদের যুদ্ধবিমান ধ্বংস ও পাইলটকে আটকের খবর থাকে তাহলে যেন ভারত তা প্রমাণ দেখায়। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ঝাঁকে ঝাঁকে রকেট উড়ে এসেছে ভারত সীমানায়, এমনটাই অভিযোগ ভারতের। এরপরেই ভারতের 24টি বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। তবে কতদিন এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে তা এখনও জানানো হয়নি। পাকিস্তান ও ভারতের উত্তেজনা নিরসন করে একটি দায়িত্বশীল সমাধান খুঁজে বের করার জন্য অনুরোধ জানান মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র গত 2 সপ্তাহ ধরে পাকিস্তান ও ভারতের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও জানান তিনি। রাকিব হাসান, RTV। সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমেছে বেশিরভাগ সবজির দাম। তবে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে পেঁপে, সেই সঙ্গে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ। রাজধানী কারণ বাজারের সবজি বিক্রেতা জানান, পেঁপে চড়া দামে বিক্রি হচ্ছে, তবে অন্যান্য সবজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে। দাম আরও কমবে বলে জানায় তারা। বাজারে মানভেদে প্রতি কেজি করলা 50 টাকা, বেগুন 60 থেকে 80 টাকা, বরবটি 60 টাকা, টমেটো 35 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে দাম কমেছে কাঁচামরিচের। খুচরা পর্যায়ে মানভেদে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। পাইকারি পর্যায়ে যা কেনাবেচা হচ্ছে 40 থেকে 50 টাকায়। দর্শক, এই মুহূর্তে রাজধানী কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, সাপ্তাহিক ছুটির দিনে বাজার দর কেমন দেখছেন? ধন্যবাদ মিতু। এই দাঁড়িয়ে আছে এই মুহূর্তে কারওয়ান বাজারে, এবং এই বাজারে এসে আমরা কাঁচা বাজারের যেটুকু হাল দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে যে কাঁচা বাজারের দাম কিছুটা এখন কমতির দিকে। অন্যদিকে যেখানে গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে হঠাৎ করে বেড়ে গিয়েছিল কিছুটা মুরগির দাম, সেই মুরগির দাম বা মাছ মাংসের দাম সেটা কিন্তু আগের মতোই অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ বর্ধিত যে মূল্য সেই মূল্যতেই এখনই বিক্রি হচ্ছে। কিন্তু কাঁচা বাজারের ক্ষেত্রে গত সপ্তাহে আমরা যেটি দেখতে পেয়েছিলাম এখানে, সেটি হচ্ছে যে বিভিন্ন শীতকালীন সবজি বা সবজির বিদায়ের সময় যখন গ্রীষ্মকালীন সবজিটার সরবরাহ কিছুটা কম ছিল, তখন সবজির বাজার কিছুটা চড়া ছিল গত সপ্তাহে আমরা যেটি দেখতে পেয়েছিলাম। তো গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে এসে আমরা দেখতে পাচ্ছি যে পেঁপে ছাড়া বাকি যে সবজিগুলো রয়েছে সেগুলোতে প্রায় 20 থেকে 30 টাকা এরকমভাবে কমে গিয়েছে। যেখানে টমেটো বিক্রি হচ্ছিল গত সপ্তাহে 60 টাকার ক্ষেত্রে, সেখানে এখন বিক্রি হচ্ছে 30 টাকা, এবং মান ভেদে কখনো কখনো এর থেকে কম। বা ঢেঁড়সের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে আগে যেখানে 40 টাকা বা 50 টাকার মতো বিক্রি হচ্ছিল সেটা এখন 30 টাকায় নেমে এসেছে। অর্থাৎ মোটামুটি কাঁচা বাজারে যে সবজিগুলো ছিল এগুলোর দাম মোটামুটি কিছুটা সহনীয় পর্যায়ে চলে এসেছে এই সপ্তাহের দিকে এসে। এবং বিক্রেতারা যেটা বলছেন যে সরবরাহ যদি আরেকটু বৃদ্ধি পায়, অর্থাৎ গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলো যদি আবার নতুন করে ওঠা শুরু করে বাজারে, সয়লাভ হয়, তখন হচ্ছে দামের ব্যাপারটা আর নিয়ন্ত্রণে চলে আসবে এবং ভোক্তাদের হাতের নাগালে চলে আসবে। এর বাইরে অন্যান্য ক্ষেত্রে চালের বাজারে যখন আমরা গিয়েছি তখন দেখতে পেয়েছি যে চালের বাজার আগের মতোই অপরিবর্তিত রয়েছে, সেখানে বিশেষ কোনো পরিবর্তন হয়নি। যদিও বিক্রেতারা বলছেন যে সরবরাহ যদি অনেক বেশি বৃদ্ধি পায়, অর্থাৎ নতুন চাল যেগুলো উঠতে শুরু করেছে সেগুলো দিয়ে যদি বাজার মোটামুটি পরিপূর্ণ হয়, সেক্ষেত্রে হয়তোবা চালের দাম কিছুটা কমতে পারে। এর বাইরে চালের দাম কমার সম্ভাবনা তারা সেভাবে দেখছেন না, এবং এক্ষেত্রে তারা আরেকটি ব্যাপার যেটি বলছেন সেটি হচ্ছে যে বহুজাতিক যে কোম্পানিগুলো বা কর্পোরেট কোম্পানিগুলো সেগুলো এখন
দীর্ঘক্ষণ আগে থেকে চাল মজুত করে রাখার কারণে চালের একটি কৃত্রিম সংকট তৈরি হয় এবং এই কৃত্রিম সংকটের কারণে ভোক্তা পর্যায়ে বা খুচরা পর্যায়ে চালের দামটি একটু বেড়ে যায়। তো কারওয়ান বাজারের আজকের মাছের দামগুলো বেশ কিছুটা বেশি এবং অন্যান্য দিকে মোটামুটি ঘুরে যে ব্যাপারটি আমরা দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে অন্যান্য যে জিনিসপত্র রয়েছে বা নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে সেগুলোর দাম আগের তুলনায় অপরিবর্তিত থাকলেও শুধুমাত্র এটা বলা যায় যে হ্যাঁ সবজির দামটা এখন কিছুটা হাতে নাগালে। তবে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ কারণ বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী কায়েস রাহাত। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।